শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। ৩ তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ১৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মূলত ৫ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ এই বৈঠক শেষে মোট ৩টি বিকল্প নির্ধারণ করা হয়। প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া, দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে, এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয়। মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল ৩ তারিখের ওই গোপন বৈঠকে। ৪ তারিখ ৩ বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় ৫ তারিখ সকাল ৯টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এর পরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেয়া এবং বিটিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়। দীর্ঘ সেই আলোচনার কারণে ৪ তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল। তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে ২টি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলের আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজরুল ৪ তারিখ রাত এবং ৫ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি ২টি পোস্ট করেন। পোস্টের প্রথমটি ৪ তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয়, যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায়, এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয়। দুপুর ১২টার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকেই জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে, আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। বিজয়ের খবর আগেই জেনে যাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন। মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল। ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন। নাহিদ, আসিফ, মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা, কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি না। কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনূসের আগে থেকে যোগাযোগ ছিল, যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনূসের সাথে একান্তে কথা বলতে চাই। ছাত্ররা ডক্টর ইউনূসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি। এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে। একদিকে সেনাবাহিনীর ছত্রছায়া আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল, অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি, যে কারণে ৫ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল। ৫ তারিখের পরপর ইউনূসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয়, যে কারণে ৮ তারিখ শপথ নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করে সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি। ৮ তারিখ ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয়। কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক।
কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। সেনাপ্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে পিএসও এএফটি থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিয়মজি থেকে আটডগে বদলি করেন, যদিও 8 তারিখ রাত থেকেই মুজিব পলাতক রয়েছেন। এরপর 12 সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। একই দিনে লেফটেন্যান্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়। এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয়। কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির, তেমনি ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়ঙ্কারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক। ভারতীয় গোয়েন্দা সংস্থা 5 তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায়। এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ, হিন্দু এবং ইসকনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে। একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আওয়ামী লীগ, হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল, মিলিটারি সেক্রেটারি ফেরদৌস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে। প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে। আসিফ নজরুলরা অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে। অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে। জেডাই খান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে, মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোণেই। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে। অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ।